সময়কাল এবং একটা ভৌগোলিক সীমার মধ্যে আটকে থাকা মানুষের যে অতীত দিনের কার্যকলাপ সেটা চর্চা করাটাই ইতিহাস। প্রাচীনকালে অথবা মধ্যযুগে যদি অন্যায় ঘটে থাকে, সেই অন্যায়কে বদলাতে গিয়ে কি আমরা আরেকটা অন্যায়ের জন্ম দিচ্ছি না? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ডিটেকটিভ এজেন্সি বাড়িয়ে বাজারে ছেড়ে বা প্রাচীন যে ইতিহাস আমরা লিখবো সেটা কিসের ভিত্তিতে আমরা লিখব? মুসলিম মানেই কি মন্দির দেখলেই প্রচণ্ড তেলেবেগুনে জ্বলে উঠে মন্দির ভেঙে দেয়? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে স্পেসিফিক্যালি ওখানে মন্দির ছিল কি ছিল না সেটার ওপরেই দায়িত্ব দেবো কেন? আমরা জানলাম যে আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি এই যেদিন রাম মন্দির তৈরি হলো সেদিন। যখন রাজারা নিজেদের মধ্যে মারামারি করছেন তখন মন্দিরগুলো একটা গুরুত্বপূর্ণ টার্গেট হয়ে যাচ্ছে। মুসলিমরাই কেবলমাত্র হিন্দুদের মন্দির ভেঙেছে, গল্পটা একেবারেই এরকম নয়। যতটা না ধর্ম, তার থেকেও বেশি এখানে একটা অর্থনৈতিক লজিক কাজ করছে। এদেশের খ্রিস্টান, মুসলিম এবং পরে গোলবালকার বলবেন কমিউনিস্টও, তারাও এদেশের নাগরিক হতে পারবেন না। প্রথাগতভাবে কতগুলো কথা বলতে হয় যখন কোনো বক্তৃতা আমরা দিতে থাকি, বিশেষত এই ধরনের একটা বৌদ্ধিক চর্চার পরিমণ্ডলে, তখন আমি সেই ধরনের কথা বলতে খুব অভ্যস্ত নই। আমি ক্লাসে পড়াই এবং এখানে এই যে কথাটা আমি সভাপতি মহাশয়কেও বলছিলাম যে আমি ঠিক ঐতিহাসিক নই, আমি নিজেকে ঐতিহাসিক মনে করি না। ঐতিহাসিক হওয়ার জন্য যে এলেম দরকার সেটা আমার নেই। আমি যেটুকু করি সেটা হচ্ছে বিভিন্ন বইপত্র পড়ে ছেলে মেয়েদেরকে ক্লাসে পড়াই। এইটুকুই আমার যেটুকু দক্ষতা, সেটুকু এটুকুই। কাজেই আমি যে কথাগুলো বলবো সেগুলো একেবারেই ক্লাসরুমে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোর একটা রিপিটেশন হবে। আমার ক্লাসে যেহেতু অনেকেই এখানে অধিকাংশ মানুষই নেই, সেই জন্যে এই কথাগুলো তাদের সঙ্গে বিনিময় করবার একটা সুযোগ থাকে এবং এই সুযোগ করে দেওয়ার জন্যে প্রগ্রেসিভ ইনিশিয়েটিভের পক্ষ থেকে উদ্যোক্তারা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই শব্দটাতে আমার নিজের একটা সমস্যা আছে, একদম ব্যক্তিগত সমস্যা। এই যে ইতিহাস চর্চার বিজ্ঞান, কেননা বিজ্ঞানের খারাপ ছিলাম বলেই তো ইতিহাস পড়তে এসেছিলাম। অঙ্কে খুব খারাপ অবস্থা ছিল, উপায় ছিল না কোথাও যাওয়ার, ইতিহাস চর্চা শুরু করেছিলাম। কাজেই যদি আজকে আমাকে বলতে হয় যে ইতিহাস চর্চায় বিজ্ঞান, তাহলে আমি অ্যাটলিস্ট নিজের সঙ্গে খুব একটা জাস্টিফিকেশন করতে পারবো না। জোকস অ্যাপার্ট, মজাটুকু বাদ দিলে এখানে কতগুলো খুব টেকনিক্যাল বিষয় আছে যেটা খুব ভারী, তার একটা নাম আছে, এপিস্টেমোলজি। জ্ঞান চর্চার যে ধারা, সেই ধারায় প্রত্যেকটা ডিসিপ্লিনের একটা নিজস্ব জ্ঞান চর্চার পদ্ধতি থাকে। সেই এপিস্টেমোলজি অনুযায়ী হিস্ট্রিরও একটা নিজস্ব এপিস্টিম এবং এপিস্টেমোলজি আছে এবং সেই অনুযায়ী সে কিছু কথা বলে। এবার সেটা বিজ্ঞান না সেটা একেবারেই ওই হিউম্যানিটিস, সায়েন্স এবং হিউম্যানিটিসের মধ্যে এই যে টানাপোড়েন, এটা কিন্তু একদিনের নয়, এটা দীর্ঘদিনের এবং যেটাকে আমরা আর্লি মডার্ন পিরিয়ড বলি, যখন নতুন করে সমস্ত কিছু ডিফাইন্ড হচ্ছে, তখন কার্টেশিয়ান যে মতবাদ ছিল সেই মতবাদ অনুযায়ী ইতিহাস বিজ্ঞানের পদবাচ্যই নয়। কাজেই সেটাই লোকজন মেনে নিয়েছিল যে আমরা ওই ব্যক্তিগত আলাপচারিতায় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সেটাকে লিখে রাখবার যে পদ্ধতি আমরা করি সেটা বৈজ্ঞানিকদের কাছাকাছি আসে না এবং তার যে এক্স্যাক্টিটিউড আছে হিস্ট্রিতে, সায়েন্সে, সেই এক্স্যাক্টিটিউডের মধ্যেও ইতিহাস যায় না এবং তারা মাথা নিচু করে সেটা মেনেই নিয়েছিল। ফরাসিরা এবং জার্মানরা, যারা সারা পৃথিবীতে এই বিভিন্ন রকমের মডেল তৈরি করা এবং দার্শনিক চিন্তার একেবারে মাথায় বসে থাকেন আর কি, তার মধ্যে কার্ল মার্কসের মতো লোকেরাও রয়েছেন, অন্যান্যরাও আছেন, তারা কিন্তু এই বিষয়টাকে এত সহজে গিলে ফেললেন ব্যাপারটা এরকম নয়। মোটামুটি অষ্টাদশ শতকের শেষ থেকে এই নিয়ে একটা তর্ক বিতর্ক শুরু হচ্ছে এবং আমরা ফ্রান্সে যদি দেখি, তারা একটা খুব সুন্দর ব্যবস্থা করে নিয়েছে। ব্যবস্থাটা এরকম, আমি ফরাসি কোনোদিন পড়িনি, ফলে ফরাসি উচ্চারণটা আমার আসবে না। মোটামুটিভাবে এরকম যে সায়েন্স এজ হিউম্যান, মানবিক বিজ্ঞান। কাজেই
তারা প্রথমেই বলে নিলেন যে বিজ্ঞান, যেটা প্রাকৃতিক বিজ্ঞান, তার একটা নিজস্ব জ্ঞান চর্চার পদ্ধতি আছে, সেটার সঙ্গে মানবিক বিজ্ঞানের মানে কিছু মানে কোনোভাবেই সেটাকে মেলানো যাবে না। এবং এটাকে তারা বললেন সায়েন্সেস দেলা হোম, দেলম বা মানুষের কথা এই বিজ্ঞান আলোচনা করবে। এবং তাদের যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে তারা 5 রকমের বিজ্ঞানের ব্যবস্থা করে নিয়েছে, কিন্তু তার মধ্যে একমাত্র একাডেমি দে সায়েন্স, এরাই প্রকৃত অর্থে যেটাকে আমরা ন্যাচারাল সায়েন্স বলি সেটাকে নিয়ে চর্চা করে এবং নিজেদেরকে এরা সায়েন্টিস্ট বলতে পারে। বাদবাকি যারা, তারা কিন্তু সোশ্যাল সায়েন্সের মধ্যে থাকবে অথবা তারা হিউম্যানিটিজের মধ্যে চলে যাবে। তো ফরাসিরা তো একরকমভাবে এই সমস্যার সমাধান করলেন। জার্মানদের ক্ষেত্রে সমস্যাটা এতটা সহজে সমাধান হলো না। বিষয়টা যেটা দাঁড়ালো যে জার্মানে ন্যাচারাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই বিষয়টা ভিজেনশাফট বা ভিজেনস্কাফট হিসেবে পরিচিত। এবার হিস্ট্রি অথবা সোশ্যাল সায়েন্সেস, এগুলোকে তারা বললেন, বিশেষত হিস্ট্রিকে তারা বললেন কুলতুর ভিজেনস্কাফট, এবং সেখানে তারা স্পষ্ট দুটো আলাদা ভাগ করে নিলেন। কাজেই আমরা এই যে কথাটা বলছি যে বিজ্ঞান, ইতিহাস চর্চার বিজ্ঞান, সেখানে কিন্তু পশ্চিমী যে ইয়েটা, আমি ভারতবর্ষে আসবো পরে, সেখানে প্রথমে একটা সরাসরি পাঁচিল তোলার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এই পাঁচিলটা জার্মানিতেই ভাঙা শুরু হলো, কেননা সেখানে র্যাঙ্কের মতো লোকেরা ছিলেন। র্যাঙ্কেতে আসার আগে বলি যে আমরা ধরুন ফ্রেঞ্চ রেভলিউশনের হিস্ট্রি আমরা পড়ছি, আমরা গোড়ার দিকের খুব বিখ্যাত যে সমস্ত ঐতিহাসিকদের লেখা পড়ি, তাদের মধ্যে একজন কার্লাইল, একজন মিশেল বা মিশেলে, ফরাসিতে উচ্চারণটা এরকম হবে। তো এরা কিন্তু আসলে সাহিত্য লিখছিলেন, এবং সেই সাহিত্য লিখতে লিখতে, মানে তারা ইতিহাস লিখতে লিখতে সাহিত্য করেছেন, সাহিত্য করতে করতে ইতিহাস চর্চা করেছেন। কাজেই তাদের কাছে এটা মানে সাহিত্য এবং বিজ্ঞানের মধ্যে যে একটা ভীষণ রকম চীনের প্রাচীর, সুস্পষ্ট একটা সীমারেখা, এটা কিন্তু তাদের কাছে ছিল না। সীমারেখাটা আসতে শুরু করলো যখন র্যাঙ্কের পদ্ধতি ব্যবহৃত হলো। অ্যাটলিস্ট আমি যেটুকু পড়েছি বা জানি তার ভিত্তিতে আমি এটুকুই কথা বলছি, আমার জানার মধ্যে ভুল থাকতে পারে। এবার সেখান থেকে প্রথম যে চর্চার জায়গাটা এলো সেটা হচ্ছে যে প্রাচীন যে তথ্য বা প্রাচীন যে ইতিহাস আমরা লিখবো সেটা কিসের ভিত্তিতে আমরা লিখব। এবং সেখানেই প্রথম লিটারারি সোর্সেস, সেগুলোকে চর্চা করবার জন্যে কতগুলো নির্দিষ্ট প্রথা প্রকরণ তারা তৈরি করতে শুরু করলেন। এবং এই জায়গা থেকে আমরা বলতে পারি আজকে আমরা যে সায়েন্টিফিক হিস্ট্রি বা হিস্ট্রি মানে সায়েন্টিফিক হিস্ট্রি রাইটিংয়ের কথা বলি, যেখানে কতগুলো সুনির্দিষ্ট উপকরণ থাকতে হবে যেগুলোকে আমরা প্রাইমারি সোর্স বলি, সেই প্রাইমারি সোর্সগুলোকে বিশ্লেষণ করবার কতগুলো নির্দিষ্ট পদ্ধতি থাকতে হবে। এবং তারপর যেহেতু এটা মানুষেরই কথা, ইতিহাস তো মানুষের কথা ছাড়া আর কিছু বলে না, কোনো একটা নির্দিষ্ট কাল এবং সীমায়, একটা সময়কাল এবং একটা ভৌগোলিক সীমার মধ্যে আটকে থাকা মানুষের যে অতীত দিনের কার্যকলাপ, সেটা চর্চা করাটাই ইতিহাস। এটা আমারও কথা নয়, মানে এটা আমি অসীম দাশগুপ্তের কাছ থেকে ধার করছি। তো এই যে কথাটা, তার ভিত্তিতে আমরা কতগুলো পদ্ধতি প্রকরণ পেলাম, এটা ইউরোপ আমাদেরকে শেখালো বা ইউরোপ আমাদেরকে জানালো। এবং আজকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বা জ্ঞান বিজ্ঞান চর্চার যে কেন্দ্র, সেখানে যে মানে ইতিহাস চর্চা করে থাকি, সেটার সূত্রপাত মোটামুটি এরকম। যদিও এটার সূত্রপাত মানে হবে আরও কিছুদিন আগের থেকে, রেনেসাঁ রিফরমেশন এই সময় থেকে শুরু হচ্ছে, যখন থেকে আমরা একটা অ্যাকাডেমিক ডিসিপ্লিন হিসেবে অ্যান্টিকুয়েরিয়ান, পুরনো দিনের জিনিস বুকে আঁকড়ে ধরে থাকেন এরকম মানুষ থেকে আস্তে আস্তে একটা অতীত ইতিহাস লেখবার যে পদ্ধতি, একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে, সেটা মোটামুটি ওই সময় থেকে শুরু হলেও 19th-20th সেঞ্চুরিতে এসে এটা একটা সুনির্দিষ্ট রূপ গ্রহণ করছে। ভারতের অবস্থাটা ঠিক কী ছিল সেই সময়টাতে আমাদের জানলে আশ্চর্য লাগবে না, এই গল্পটা আমরা জানি যে
ধরা যাক অশোকের লিপি। অশোকের লিপি মানে এই যে অশোক স্তম্ভের ওপরে খোদাই করা কিছু হরফ, এই রকমের দুটো খাম্বা এটা ফিরোজ শাহ তঘলক তুলে এনে দিল্লিতে বসালেন। তার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে, আরেকটা আজকেও ফিরোজ শাহ কোটলায় অবস্থিত। ওই যে মানে ঝকঝকে চকচকে একটা পাথরের আখাম্বা, লম্বা একটা খাম্বা, এবং তার গায়ে কিছু অদ্ভুত হরফে লেখা কিছু একটা জিনিস, এটা নিয়ে ফিরোজ শাহ তঘলকের অসম্ভব আগ্রহ ছিল। কিন্তু সেই আগ্রহ অনুযায়ী যখন তিনি পণ্ডিতদেরকে ডেকে এনে ওটা পড়ানোর চেষ্টা করলেন, কেউ পড়তে পারলেন। এটা আমরা জানি, স্কুলে আমরা পড়ে থাকি। এই হরফ আলটিমেটলি ডিসাইফার্ড হচ্ছে, এটা পাঠোদ্ধার করা সম্ভব হচ্ছে আমরা জানি জেমস প্রিন্সেপের হাত ধরে। এবং 1837 কলকাতাতেই যে এশিয়াটিক সোসাইটি রয়েছে তার জুলাই মাসের অধিবেশনে জেমস প্রিন্সেপ এটা পড়লেন। এবং তখন আমরা বুঝতে পারলাম, ঠিক তার আগের বছর 1836 টার্নার বলে একজন যে ভদ্রলোক, যিনি শ্রীলঙ্কাতে চাকরি করতেন, তিনি যে মহাবংশ দ্বীপ বংশতে একজন অশোকের কথা পাচ্ছিলেন, অশোকও নয়, দেবনামা পিয়দস্যি অশোক, তো পিয়দস্যির যে কথাটা যেটা পাচ্ছিলেন তার সঙ্গে মেলানো গেল। এবার আমরা ভেবে দেখি যে অশোকের মতো একজন সম্রাট, যিনি প্রথম গোটা ভারতীয় উপমহাদেশের বিস্তীর্ণ এলাকা, দক্ষিণ ভারতের লেজটুকু বাদ দিলে, এটা যার রাজত্বের মধ্যে ছিল সেটা তো বোঝা সম্ভব হচ্ছে, কেননা আমরা সেটা আফগানিস্তানের বর্ডার থেকে শুরু করে একেবারে মাস্কি পর্যন্ত, এবং এদিকে গিরনার, গুজরাটের গিরনার থেকে শুরু করে ওদিকে ধৌলি পর্যন্ত, ভুবনেশ্বর পর্যন্ত আমরা ওনার স্তম্ভলিপি, ওনার যে মেজর রক এডিক্টস, মাইনর রক এডিক্টস, এগুলো সমস্ত আমরা পেয়েছি। এমন বড় একজন রাজাকে আমরা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম, এবং যার এত কন্ট্রিবিউশন ছিল সেগুলো আমরা পুরো ভুলে গিয়েছিলাম। আমরা জানতে পারলাম এনার কথা অল্প অল্প করে, টুকরো টুকরো জুড়তে আমরা শেষ পর্যন্ত বিংশ শতাব্দীতে এসে একটা পূর্ণাঙ্গ চেহারা পেলাম। তাহলে এই যে পদ্ধতি, যে আমাকে যদি কারোর ইতিহাস লিখতে হয়, পুরাণে তো আছে, অশোক বর্ধনের নাম আছে, বিষ্ণু পুরাণে আছে, কিন্তু তা সত্ত্বেও তার সম্পর্কে আমরা কেউ জানতাম না, ভারতের মানুষ তাকে সম্পূর্ণ ভুলে গিয়েছে। সেই জায়গায় কতগুলো মানুষের অক্লান্ত পরিশ্রম, দিনের পর দিন রাত জেগে কাজ করা, এবং তার ফলে আস্তে 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 ছবিটা পরিষ্কার হলো, একটা রাজা, একটা সময়কাল, সেটার সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এই যে ইতিহাস লেখবার ট্রেডিশন, এটাকে আমরা বলতে পারি টু সাম এক্সটেন্ট এটা ব্রিটিশরা আমাদের দেশ শাসন করতে এসে তারা আমাদেরকে কিছুটা শেখালো, আমরা তাদের কাছ থেকে কিছুটা জানলাম। এবার মজাটা হলো বা মুশকিলটা হলো যে এই যে ইংরেজরা এসে আমাদেরকে শেখালেন, এটা তো তারা জাস্ট ভাইবন্দিতে শেখালেন তা নয়, তারা আমাদের দেশকে, অবশ্য তাদের ঘাড়ে একটা ভীষণ বড় দায়িত্ব ছিল, কেননা তারা সাদা চামড়ার লোক, আমাদের মতো বাদামি চামড়ার লোকেদেরকে স্বর্গের কাছাকাছি নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েই তো তারা আমাদের দেশে এসেছিল। কিন্তু এই যে তারা আমাদেরকে শেখালেন, এর মধ্যে আমরা, বা তারাও আমাদেরকে বললেন যে তোমরা এগুলো জানো না, আর আমরাও সেগুলো কিছুটা মেনে নিলাম, এবং তাদের দেখানো পথ ধরে এই যে আমরা চলতে শুরু করলাম, তাতে যে বিপদ দেখা দিচ্ছে আজকের দিনে, সেটা হচ্ছে ইতিহাস বিকৃতি, আমার দ্বিতীয় অংশের পর্যায়ে। যাকে প্রথম কথাটা হলো যে তারা আমাদেরকে যেটা শেখালেন সেটা হচ্ছে যে তোমাদের সায়েন্টিফিক হিস্ট্রি লেখবার কোনো জ্ঞানগম্যি নেই। তখনও সায়েন্টিফিক হিস্ট্রি তারা নামটা জুড়ছেন না, কিন্তু এমনকি 19th সেঞ্চুরির শেষের দিকে ম্যাকডোনেল, কিথ, এই ধরনের, বা উইন্টারনিটস, যারা সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্যতম বড় বড় মানে ঐতিহাসিক, তারা বললেন যে ভারতীয়রা খুব ভালো ভালো দর্শনের বই লিখেছে, তারা অসাধারণ কিছু সাহিত্য সৃষ্টি করেছে, অভিজ্ঞান শকুন্তলমের মতো, রঘুবংশমের মতো, কিন্তু
তাদের ইতিহাস লেখবার কোনো এলেম ছিল না। বিভিন্ন কারণ, এক একজন এক এক রকম কারণ বললেন, কিন্তু মূল কথা যেটা তারা বললেন যে এদের জাতীয়তাবাদ ছিল না, এবং জাতীয়তাবাদ না থাকলে ইতিহাস লেখা যায় না। এটা তারা ধরে নিলেন এবং তারা লিখে দিলেন যে ভারতবর্ষে ইতিহাস চর্চার কোনো ধারা ছিল না। এটা কিছু লোক মেনেও নিল, এমনকি ভারতীয়রাও মেনে নিল, মানলেন না একজন। ঘটনাচক্রে স্যার জিজ্ঞাসা করছিলেন আমাকে আমার কথা, তো আমি বলছিলাম যে আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতে আসার আগে আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামান্যতম কোনো যোগাযোগ ছিল না। আমার পড়াশুনো গোটাটাই শান্তিনিকেতন, স্কুলটুকু বাদ দিল। তো আমি যে বিশ্ববিদ্যালয় থেকে আসি, সেই বিশ্ববিদ্যালয় যার যিনি প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ বিংশ শতকের গোড়ায় ভারতবর্ষের ইতিহাসের ধারা বলে একটা চমৎকার প্রবন্ধ লিখলেন, এবং সেটাতে তিনি একটা অদ্ভুত কথা বললেন। তিনি বললেন যে এই যে কথাটা যে ভারতবর্ষে ইতিহাস নেই, তার কারণ ভারতবর্ষে পলিটিক্স এর ইতিহাস নেই। সেই জায়গা থেকে উনি বললেন যে কেউ যদি বেগুনের ক্ষেতে ধান খুঁজতে যায়, বা উল্টোটা ধানের ক্ষেতে বেগুন খুঁজতে যায়, সে পাবে না, এবং তারপর বলবে যে এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না। আসলে এই পুঁথি পড়া ইউরোপীয় পণ্ডিতেরা, তারা তো তাদের দেশে পলিটিক্যাল হিস্ট্রি পড়েই এসছে, এবং এখানে যেহেতু পলিটিক্যাল হিস্ট্রি নেই, সেই জন্য তাদের বক্তব্য হচ্ছে এখানে হিস্ট্রি নেই। ফলে এখানে আবার ঘুরে ফিরে ওই জায়গাটাতে আসি যে সায়েন্টিফিক হিস্ট্রি বলতেও অ্যাকচুয়ালি আমি কোথায় যেতে চাই সেটার ওপরে নির্ভর করবে আমার মেথডোলজি, এবং সেটাই নির্দিষ্ট করে দেবে যে আমি কি পদ্ধতি ব্যবহার করব, সেটা সায়েন্টিফিক হোক বা আনসায়েন্টিফিক হোক। ঠিক এই জায়গাটাতে তাহলে আমি একটা অবস্থান গ্রহণ করছি। আমি মনে করি যে এটা ইতিহাস এমন একটা জায়গায় রয়েছে, এটা একটা টুয়াইলাইট জোন, এটা একটা গধূলির সময়, যখন সূর্য পুরোপুরি অস্ত যায়নি, চাঁদও ওঠেনি, এবং সেই জায়গায় বিজ্ঞান এবং ইতিহাস এর মধ্যে সুনির্দিষ্ট বা সুস্পষ্ট বিভাজন করবার অসুবিধে আছে। ইতিহাস শুরু হয়েছিল লিটারেচার হিসেবে, তার লিটারারি যে ট্রেটস সেগুলো থেকে গেছে। আমরা এখনও ঐতিহাসিক হিসেবে, আমি অ্যাটলিস্ট ক্লাসে গল্পই বলি, পুরনো দিনের গল্প বলি, এবং আমি জানি যে গল্প যদি ঠিক করে বলা যায়, যে কোনো বয়সের মানুষ গল্প শুনতে ভালোবাসে, এবং সেই জন্যেই ঐতিহাসিকদের একটা গুরুত্ব থাকে। তারা খুব সুন্দর করে একটা গল্প বলবার কতগুলো পদ্ধতি শেখেন। সেই জায়গা থেকে আমি নিজে সুনির্দিষ্ট বিজ্ঞান বললে আমি একটু পিছিয়ে আসবো, অঙ্কে কাঁচা বলে, আর একেবারে ঐতিহাসিক সাহিত্যিক বললে অসুবিধে হবে, কারণ আমি জীবনে কোনোদিন কবিতা লিখিনি। ফলে আমি মাঝামাঝি একটা অবস্থান নিলাম। এইটুকু কথা আমার এপিস্টেমোলজি বা জ্ঞান চর্চার যে বৃত্তান্ত, সেই জ্ঞান চর্চার বৃত্তান্তের মধ্যে থাকলো। এবার আমি চলে আসি একেবারে ইতিহাস চর্চার যে বিকৃতি দেখা দিল সেই জায়গাটাতে, এবং ইতিহাস চর্চার বিকৃতিতেও একটা বড় ভূমিকা এই ইংরেজরা, যারা আমাদেরকে ইতিহাস চর্চা শেখালো বা শেখাতে এলো, তাদের হাত ধরে আমাদের দেশে ঢুকে গেল। মনে রাখুন যে ঊনবিংশ শতকের গোড়ায় যখন ফোর্ট উইলিয়াম কলেজে হবু প্রশাসকদের পড়ানোর জন্যে এদেশের ইতিহাস লেখবার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন রাজাবলির মতো যে বই লেখা হচ্ছে সেটাতে পুরাণের আঙ্গিক লেখা হচ্ছে। আর ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি হওয়ার পর যখন থেকে আমাদের দেশে এন্ট্রান্স পরীক্ষা, 1952 পর্যন্ত এন্ট্রান্স পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়েছে, তারপর থেকে এটার জন্য একটা আলাদা স্কুল বোর্ড তৈরি হলো। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে এন্ট্রান্স পরীক্ষা, সেই এন্ট্রান্স পরীক্ষায় যারা ক্লাস 10 পর্যন্ত পরীক্ষা দেবে তাদের জন্যে যে পাঠ্যপুস্তক লেখা হচ্ছে তার মধ্যে রাজাবলির কোনো নামগন্ধ আর নেই। সেখানে আমরা একদম মিল যেভাবে দেখিয়ে দিলেন যে ভারতবর্ষের ইতিহাস এইভাবে লিখতে হয়। 1819 সালে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে 3টে ভলিউম যে তিনি লিখলেন,
তার মধ্যে তিনি বললেন যে এখানে একটা হচ্ছে হিন্দু পিরিয়ড, একটা মুসলিম পিরিয়ড, আর একটা ব্রিটিশ পিরিয়ড। এই যে পিরিয়ডাইজেশন, এই যে সময়কে ভাগ করবার পদ্ধতি, এটা মিল সাহেবের কাছ থেকে আমরা শিখলাম, এবং তার সঙ্গে অন্যান্য আরো কতগুলো জিনিস আমাদের সঙ্গে ঢুকলো, আমি এক্ষুনি আসবো তাতে। তার ফলে আমাদের ইতিহাস চর্চার যে ধারণা সেটা প্রভাবিত হয়েছে এবং আমাদের দৃষ্টিভঙ্গি ক্রমশ আবিল হয়েছে, এবং আজকের দিনে রাজনৈতিক নেতাদের হাতে সেটা একটা ভয়ঙ্কর অস্ত্রে রূপান্তরিত হয়েছে। কিভাবে সেটা হচ্ছে? 1839 সাল থেকে একটা বই ধীরে ধীরে প্রকাশিত হতে শুরু করলো, যে বইটার লেখক হচ্ছেন, প্রথমে ছিলেন হেনরি এলিয়ট ডাউসন। হেনরি এলিয়ট ডাউসন হচ্ছেন কম্পিটিশনওয়ালা। কেন না, 1826 সাল থেকে আজকে যেটা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তখনকার দিনে যেটা ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস ছিল, সেই সিভিল সার্ভিসেস প্রথম পরীক্ষা শুরু হলো। তার আগে পর্যন্ত এদেশে যারা শাসন করতে আসতো তারা বাবা কাকা মামা ধরে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে যারা মাথার উপরে বসে আছেন তাদের কাছ থেকে একটা অনুমতিপত্র নিয়ে এদেশে আসতেন। পদ্ধতিটাকে আরো মানে কন্ট্রোল করবার জন্য এবং প্রকৃত ভালো ছেলে বেছে নেওয়ার জন্য পরীক্ষা ইন্ট্রোডিউসড হলো, এবং হেনরি এলিয়ট ডাউসন প্রথম যে পরীক্ষা হয়েছিল, প্রথম বছরের পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন। এবং তিনি আসার পর ইনিশিয়ালি কিছুদিন কলকাতায় থাকলেও তারপর থেকে তার যত অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সমস্ত হয়েছে ইউনাইটেড প্রভিন্স, আজকের যেটা ইউপি বা উত্তরপ্রদেশ, এবং নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সের দিকে, সেখানেই তিনি কাজ করেছেন। এই কাজের সময়তে বিভিন্ন যে লাইব্রেরিগুলো তিনি দেখছিলেন, সেই লাইব্রেরিগুলো দেখতে দেখতে তার মনে হলো যে এখানে যে বইপত্র রয়েছে সেই বইপত্রগুলোর একটা সার সংশ্লেষ এগুলো তৈরি করা উচিত, এটা এদেশের ইতিহাস সম্পর্কে আমাদের একটা ধারণা দেবে। তো এই যে বইটা প্রকাশ করা শুরু হলো, সেটা হেনরি এলিয়ট ডাউসনের জীবৎকালে শেষ হয়নি। তিনি হঠাৎ করেই মারা যান, এবং মারা যাওয়ার পরে বহুদিন কি হবে কি করা যাবে সেগুলো নিয়ে টানাপোড়েন চলবার পর শেষ পর্যন্ত আরেকজন, তিনি হচ্ছেন জন ডাউসন, তো তিনি এসে এই বইটির সম্পাদনার কাজ শেষ করলেন। তাহলে শেষ পর্যন্ত বইটা গিয়ে দাঁড়ালো স্যার হেনরি এলিয়ট এবং ডাউসনের বই, এবং এই বইটার নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস হিস্টোরিয়ানস। এটা হচ্ছে মূলত মধ্যযুগে যে সমস্ত মূলত ফার্সি ভাষায় রচিত কোর্ট ক্রনিকলস, সভ্যদের দ্বারা রচিত যে ঐতিহাসিক বৃত্তান্ত, সেই বৃত্তান্তগুলোর একটা বলা যেতে পারে সামারি। এবং এটা আজকের দিনে যারা মন্দির মসজিদের ভাঙাভাঙিতে ইন্টারেস্টেড তাদের হাতে একটা পোটেন্ট মানে ওয়েপন। এই ভদ্রলোক কেন এই বই কাজটা করেছিলেন, খেটে খুঁটে প্রচণ্ড মানে খাটনির কাজ কেন করেছিলেন, আমি কোট করছি এলিয়টের বক্তব্য। দ্য কমন পিপল অফ ইন্ডিয়া must have been plunged into the lowest depths of wretchedness and despondency. Few glimpses of Hindus slain by disputing Mohammedans, general prohibitions against processions, worship, ablutions of idols mutilated, of temples razed, of forcible conversions and marriages, proscriptions and confiscations, murders, massacres, sensuality and drunkenness of the tyrants. এই সমস্ত তথ্য, হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে, হিন্দুদেরকে ধর্মান্তরকরণ করা হচ্ছে, সুলতানদের বিলাস, এই সমস্ত জিনিস, এই তথ্যগুলো তিনি সংগ্রহ করছেন। কেন করবেন? তার কারণ এলিয়ট ওয়াজ হোপফুল দ্যাট the translations will make our native subjects more sensible to the immense advantage accruing to them under the mildness and equity of our rule. এই তথ্য আমি কেন সংগ্রহ করব? কেননা এই তথ্যগুলো সংগ্রহ করে যদি আমি এদেশের মানুষের কাছে তুলে ধরতে পারি, তাহলে তারা হাঁপ ছেড়ে বাঁচবে যে বাপরে,
এত ভয়ঙ্কর লোকেদের হাতে ছিলাম, সেই জায়গায় মানে ইংরেজরা তো মানে দেবতা, তাদের আইনের চোখে সমানাধিকারের যে ধারণা, সেখানে হিন্দু মুসলিম কোনো ভেদ নেই, ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। ফলে আমি ইংরেজের প্রতি আমার যে আনুগত্য সেটা আরো পোক্তা হবে। এই মূল উদ্দেশ্য থেকে ডাউসন, এলিয়ট এবং পরে ডাউসন, তারা এই বইয়ের সম্পাদনা করলেন এবং ভারতবর্ষের ইতিহাস চর্চায় এই যে হিন্দু পিরিয়ড, মুসলিম পিরিয়ড আর ব্রিটিশ পিরিয়ড, যেটা মিল সাহেব বললেন 1819 সালে, সেটা একটা ভিত্তি পেল এলিয়টের বা ডাউসনের, এলিয়ট এবং ডাউসনের এই বই বা এই ধরনের বইপত্র প্রকাশের মাধ্যমে। এবং এটা আমাদের ভবিষ্যতের ইতিহাস চর্চার যে ধারা, সেটাকে সম্পূর্ণ ওলটপালট করে দিল। এই জায়গা থেকেই আমরা ঊনবিংশ শতকের শেষ দিকে যখন জাতীয়তাবাদের উত্থান ঘটছে, তখন যে সমস্ত সাহিত্যিকরা লেখালেখি করছেন, যে সমস্ত ঐতিহাসিকেরা লেখালেখি করছেন, তারা প্রমাণ করবার চেষ্টা করছেন যে আমাদের একটা অত্যন্ত সুউচ্চ ঐতিহ্য ছিল, যেখান থেকে আমরা মধ্যযুগে আমাদের পতন ঘটেছিল, ইংরেজ বা মিল একই কথা বলেছেন, আর সেখান থেকে এবার আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, আমাদেরকে আবার উপরের দিকে এগিয়ে যেতে হবে। ফলে আমাদের ইতিহাস চর্চায় আজকে যে বিকৃতি আমরা দেখতে পাচ্ছি, সেটার সূত্রপাত কিন্তু আমরা ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ আমল থেকেই দেখতে পাই। দুটো জিনিস আমি বললাম তাহলে। এক, ইংরেজরা আমাদেরকে কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতি শেখালেন, যে পদ্ধতির জন্য আমরা তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। যদি আমাদের কাছে প্রিন্সেপের মতো লোক না আসতেন, যদি ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার না হতো, তাহলে আমরা অশোকের কথা জানতে পারতাম না। কাজেই একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে অতীত ইতিহাস উদ্ধার করবার কতগুলো টেকনিক, এগুলো আমরা, সেটা উইলিয়াম জোনসই হন, সেটা জেমস প্রিন্সেপই হন, এদের কাছ থেকে শিখলাম। অন্যদিকে হেনরি এলিয়ট এর মতো লোকেদের কাছ থেকে আমরা যেটা শিখলাম, যে ভারতবর্ষে একটা মানে মারামারি কাটাকাটি, সেটা আজকে শুরু হয়নি, সেটা শুরু হয়েছে 1000 বছর আগে। এর ফলটা কি? এর ফলটা হলো জাস্ট কিছুদিন আগে, যখন আমরা জানলাম যে আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি এই যেদিন রাম মন্দির তৈরি হলো সেদিন। অর্থাৎ 1947 সালে আমরা স্বাধীনতা পাইনি। 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম কেবলমাত্র ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু হেনরি এলিয়টরা আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ভারতীয়রা, তারা পরাধীন আছি 1000 বছর আগের থেকে। ফলে আমাদের স্বাধীনতা আমরা জাস্ট এই 2023 সালে না 24 সালে পেয়েছি, তার আগে আমরা পাই। ইতিহাস চর্চার বিকৃতির প্রতি মানে ফলাফলটা কি হচ্ছে, সেটা এবার আমি আপনাদেরকে দেখাবো। এটা দেখানোর জন্যে আমি ওই ক্লাসে যেটুকু পড়াই বা পড়াতে হয়, তার মধ্যে থেকে 2-3টে উদাহরণ তুলে আনব। কতগুলো জায়গা রয়েছে যেটা নিয়ে আমার চর্চা করবার খুব একটা এখতিয়ার নেই, সেটাতে স্যার রয়েছেন, সায়েন্সের লোকেরা রয়েছেন। এই যে এরিয়ান ডিবেট, আর্যরা ভারতবর্ষের বাইরের থেকে এসেছিল নাকি তারা দেশের মধ্যেই ছিল। এবার আমরা যদি বলি যে মুসলিমরা দেশের বাইরের থেকে এসছে, লজিকটা খুব সিম্পল। 1924 সালে সাভারকারের যে বই, সেই বইয়ে লজিকটা পরিষ্কার করে দেওয়া আছে, এদেশের নাগরিক তারাই হবেন যাদের জন্মস্থান এবং পবিত্র স্থান দুটো এক হবে। তাহলে এদেশের খ্রিস্টান, মুসলিম এবং পরে গোলওয়ালকার বলবেন কমিউনিস্ট, কেননা তাদের হেডকোয়ার্টার্স আইদার ক্রেমলিন নইলে জার্মানি, তারাও এদেশের নাগরিক হতে পারবেন না। ঠিক, লজিক পরিষ্কার। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই লজিকের দিকে আমরা কিভাবে এগোচ্ছি, এবং সেটা এই যে সবসময়তে আমরা মারামারি করেছি, সেই মারামারির ইতিহাস কি, প্রকৃত ইতিহাস কি, এটা নিয়ে আমাদের একটু চর্চা করতে হবে।
এটার গোড়ায় আমি যেটা বললাম যে যদি আমি বলি যে মুসলিমরা ভারতবর্ষের বাইরের থেকে এসছে, আর যদি এটাও লোকে বলে যে আর্যরাও তো ভারতবর্ষের বাইরের থেকে এসছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আর্যরা আসলে এখানে ছিল, তারপর তারা হাঁটতে হাঁটতে ইউরোপে চলে গেছে। এটা হাসির কথা নয়। কিছুদিন আগে, বছর দুয়েক আগে, এই যে কথাটা বললাম যে আর্যরা এদেশে ছিল, তারা হাঁটতে হাঁটতে ইউরোপ চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা গ্রিকদেরকে গণতন্ত্রের পাঠ পড়িয়েছিল, এই কথাটা, এটা একটা সরকারি অফিসারের সই করা আদেশনামা, যেটা 26শে জানুয়ারি প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি অফিসে পাঠ করার নির্দেশ ছিল। ঠিক তো এই যে কথাটা যে এরিয়ান্স, whether they have come from outside or they were indigenous people walked out to Europe, এটা নিয়ে যে মানে চর্চা, এবং সেটাতে এখন যেহেতু জেনেটিক্স আমাদের হাতে চলে এসছে, সেই জন্য এই জেনেটিক ইনফরমেশনগুলোকে কিভাবে ব্যবহার করা হবে কি আমি অতটা ভালো বুঝি না, যেহেতু আমার বিজ্ঞানের ভয় আছে, সেই জন্যে আমি এটা স্যারের হাতে ছেড়ে দিলাম, যদি উনি এটাকে ডিল করেন। আমি ডিল করব একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে মন্দির ভাঙা। মন্দির যে ভেঙেছে ব্যাপারে কোনো সন্দেহ। এখন প্রশ্ন এটা যে রাম মন্দিরটাই ভাঙা হয়েছিল, এটা তো আমাদের সবার মনেই একটা প্রশ্ন, এবং এটাতে সুপ্রিম কোর্ট যেটা করলেন, যেটা একেবারেই অন্যায্য একটা কাজ বলে আমি মনে করি, যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ডিটেকটিভ এজেন্সি বানিয়ে বাজারে ছেড়ে দিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মাটি খুঁড়ে পুরনো দিনের জীবনযাপনের উদাহরণগুলো তুলে আনে, তার মধ্যে মন্দিরও আছে, তার মধ্যে মসজিদও আছে, আবার মানুষ তার জীবনযাপন করবার জন্য যত রকমের ইমপ্লিমেন্টস, যত রকমের হাতিয়ার ব্যবহার করেছে সেগুলোও আছে। তাহলে আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে স্পেসিফিক্যালি ওখানে মন্দির ছিল কি ছিল না সেটার ওপরেই দায়িত্ব দেবো কেন? কেননা যে স্ট্র্যাটিগ্রাফিক হয়েছে, এক্সকাভেশন হয়েছে, তাতে মন্দিরের ভিত্তি যেরকম একটা দেখা গেছে, তেমনি আরও অনেক কিছু দেখা গেছে। এই সিলেক্টিভ চয়েস, মানে আমি কতগুলো জিনিস বেছে নিচ্ছি, আমার ইচ্ছে মতো বেছে নিচ্ছি, সেটা করতে গিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে প্রফেশনাল এফিসিয়েন্সি ছিল সেটাতে একটা বড় প্রশ্ন চিহ্ন পড়লো, এবং এটাতে আমি সুপ্রিম কোর্টকে দায়িত্ব দেব। এটার জন্য আবার কোর্ট অবমাননার দায় আমাকে জেলেও চলে যেতে হতে পারে। জেলে চলে যেতে হতে পারে এই কারণে যে ওখানে রামলালা বিরাজমান, তার জমি নাকি ওটা ওয়াকফ সম্পত্তি, এই নিয়ে যে ডিবেট, সেই ডিবেটের রেজলিউশন হয়েছে 2019 সালে। আপনারা জানেন যে 5 জন জাজ তারা একটা সিদ্ধান্ত দিলেন, এবং তাতে আমাদের প্রাক্তন যিনি প্রধান বিচারপতি তিনিও ছিলেন, এবং তারা আলটিমেটলি সিদ্ধান্ত দিলেন যে মসজিদ ভাঙাটা খুব অন্যায় কাজ হচ্ছে, এটা বেআইনি, কিন্তু ওই জমিটা কোনো প্রমাণ সেই অর্থে না থাকলেও ডিভাইন ইন্টারভেনশনের জন্য আমাদের মনে হচ্ছে এটা বিরাজমানের হাতেই যাওয়া উচিত। মিটে গেল। কিন্তু এই ধরনের ডিসপিউটেড কেস ছাড়া আনডিসপিউটেড এরকম বেশ কিছু মন্দির ভাঙার উদাহরণ আছে, এবং এখানে আমি আপনাদেরকে বলবো যে সীতারাম গোয়েল, তার বেশ কিছু বই আছে, তার মধ্যে একটা হচ্ছে হিন্দু টেম্পলস হোয়াট হ্যাপেন্ড টু দেম, ভলিউম 1 প্রিলিমিনারি সার্ভে, এবং ভলিউম 2 হচ্ছে দ্য ইসলামিক এভিডেন্সেস, এবং এই ইসলামিক এভিডেন্সেসের মধ্যে একটা চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্রম হর্সেস মাউথ, এবং সেই হর্সেস মাউথ সেটা তিনি তুলে আনছেন কোথা থেকে না, এলিয়েট এবং ডাউসনের ওই বই থেকে। যোগাযোগগুলো আমাদের কাছে স্পষ্ট হবে। ঠিক সেখানে উনি বলবার চেষ্টা করছেন যে ভারতবর্ষে 60,000 মন্দির এটা ভেঙে ফেলা হয়েছে। 90-এর দশক, আমরা তখন ছাত্র, ভারতবর্ষে একটা টালমাটাল পরিস্থিতি। 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদ ভাঙল। 1990 এবং তার আগে রথযাত্রা হলো, শুরু হচ্ছে সিগনিফিক্যান্টলি সোমনাথ থেকে, শেষ হবে অযোধ্যাতে, শেষ হয়নি,
বিহারে যাওয়ার সময়তে লালুজি আডবাণী রথ করে ফেলেন, আলাদা কথা। কিন্তু গোটা ভারতবর্ষ আনপ্রেসিডেন্টেড রায়টস দেখল। ঘটনাচক্রে কিছুদিন আমি সেনাবাহিনীতে চাকরি করেছিলাম, বিমান বাহিনীতে। 92 সালে যখন আমি বিমান বাহিনীতে যোগদান করলাম, তখন আমাদের ট্রেনিং পিরিয়ড, আমার ট্রেনিং হয়েছিল বেলগাঁওতে। আমরা প্রত্যেক মাসে একবার করে শহরে যেতে পারতাম। আমাদের যাওয়া 6 মাসের জন্য বন্ধ হয়ে গেল, কেননা রেগুলার বেসিসে রায়ট হচ্ছে। বেলগাঁওতে হিন্দু এবং মুসলিম প্রায় সমপরিমাণ রয়েছে, এবং সেখানে হিন্দু মুসলমানের মধ্যে মানে ভয়ঙ্কর রকমের মারামারি হচ্ছে। সেই অবস্থায় আমাদের যাওয়া বন্ধ হয়ে গেল। এটা আমার ব্যক্তিগত। আর খবরের কাগজ ইত্যাদিতে আপনারা পড়েছেন, বোম্বাই, সেখানে দাঙ্গা, তার ভিত্তিতে বম্বে স্টক এক্সচেঞ্জ সহ অন্যান্য জায়গায় ডি কোম্পানি তাদের বোমা ফাটানো ইত্যাদি, এই গল্পগুলো আমাদের জানা। এই সময়তে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো নিয়ে রিচার্ড এটন, একজন অত্যন্ত লব্ধপ্রতিষ্ঠ ঐতিহাসিক আমেরিকান, তিনি একটি প্রবন্ধ লিখলেন, এবং সেই প্রবন্ধ পরবর্তীকালে আমাদের প্রায় হাতে হাতে ঘুরত, যেখানে তিনি অস্বীকার করেননি, যেটা আমাদের ইতিহাস চর্চার বৈজ্ঞানিক দিক, যে যা তথ্য উঠে আসবে সেটাকে আমরা উপস্থাপন করব, আমাদের নিজেদের পার্সপেক্টিভ থাকবে, কিন্তু আমরা তথ্যের সঙ্গে তঞ্চকতা করব না। সেই জায়গা থেকে উনি অস্বীকার করেননি যে মন্দির ভাঙা হয়েছে। 60,000 না হলেও ডকুমেন্টেড ফ্যাক্টসের উপরে দাঁড়িয়ে তিনি বলছেন যে একেবারে 1192 থেকে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ থেকে একেবারে 1719 সাল 29 সাল পর্যন্ত, এই যে বিস্তীর্ণ সময়কাল প্রায় 500 বছর, সেখানে তিনি উদাহরণ পাচ্ছেন 80 থেকে 85টা মতো মন্দির ভাঙার পোক্তা সবুত রয়েছে। এই পার্সিয়ান ক্রনিকলস যত কথা বলুক না কেন, কতগুলো তথ্য ভেঙেছি তার কিছু একটা থাকলো, অথবা তার অন্য কোনো এভিডেন্স রইল, এর ভিত্তিতে তিনি মোটামুটি 80-90 খানা মতো করেছেন। হলো, সেখানে লজিকটা, প্রশ্নটা হলো যে মুসলিম মানেই কি মন্দির দেখলেই প্রচণ্ড তেলে বেগুনে জ্বলে উঠে মন্দির ভেঙে দেয়? ওয়েদার দে আর আইকনোক্লাস্টিক, যেরকম বলা হয় যে এরা যেহেতু নিরাকার, মুসলিমরা যেহেতু নিরাকার ঈশ্বরের পূজারী, সেই জন্যে ঈশ্বর যেখানে আকার নিয়েছেন, সাকার দেবতা দেখলেই তাদের রক্ত ভীষণভাবে জ্বলে ওঠে, এবং তারা ভেঙে দেন, মন্দিরও ভেঙে দেন, মূর্তিও ভেঙে দেন, মন্দিরের মূর্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যদি এই এভিডেন্সগুলো দেখি, তাহলে দেখবো যে তার পেছনে একটা লজিক কাজ করেছে। এই লজিক অনুযায়ী একদম গোড়ায় সোমনাথ এবং অন্যান্য, সোমনাথ নিয়ে রমিলা থাপরের অসাধারণ প্রবন্ধ রয়েছে, আমি তার মধ্যে যাচ্ছি না। গজনির সুলতানরা ভারতবর্ষে আসতে শুরু করলেন 11 শতক এর গোড়ায়। তারও আগে সাবুক্তগিন, আলাপ্তগিন, তাদের সময়তে লামঘান বলে একটা জায়গা, সেখানে মন্দির ভাঙার কথা উতবি, তার যে পার্সোনাল সেক্রেটারি, তিনি লিখছেন। ভাঙা হয়েছিল কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু এটা ঠিক যে সুলতান মাহমুদ তার যে একাধিক অভিযান, তার মধ্যে বেশ কিছু মন্দির ভেঙেছেন। লজিকটা কি? লজিকটা হচ্ছে সেখানে জমে থাকা প্রচুর পরিমাণে ধন দৌলত, এটাকে আমাকে লুণ্ঠন করতে হবে। ফলে এখানে যতটা না ধর্ম, তার থেকেও বেশি এখানে একটা অর্থনৈতিক লজিক কাজ করেছে। মন্দিরের সঞ্চিত অর্থ, সেটাকে লুণ্ঠন করে আমি আমার কাজে ব্যবহার করব। কোনোদিন ভারতবর্ষে সাম্রাজ্য তৈরি করবার বিন্দুমাত্র ইচ্ছে মানে সুলতান মাহমুদের ছিল না। তার আগ্রহ ছিল তার যে পশ্চিম দিক, সেই দিকে। এখানের পয়সা তিনি ওইখানে ব্যবহার করেছেন। এখান থেকে যে পয়সা লুণ্ঠন করেছেন, তাতে গজনির যারা নাগরিক, তাদেরকে 3 বছর ট্যাক্স হলিডে দিয়েছে, 1 পয়সাও তোমাদেরকে কর দিতে হবে না। ফলে সেখানে তাদের একটা অর্থনৈতিক যুক্তি কাজ করেছে। কিন্তু যখন এটা ঘড়িদের সময়তে চলে এলো, মোহাম্মদ ঘড়ি, তরাইনের প্রথম দ্বিতীয় যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধের পরে ক্রমশ ধীরে ধীরে দিল্লি সালতানাত তৈরি হওয়া, তখন কিন্তু আর লুণ্ঠনটা মূল উদ্দেশ্য নয়।
তখন উদ্দেশ্যটা হচ্ছে একটা পার্মানেন্ট সাম্রাজ্য তৈরি করা, সাম্রাজ্য না বলে রাজ্যও বলতে পারেন, রাজ্য তৈরি করা। সেখানে দেখবো আমরা লজিকটা অদ্ভুতভাবে, মানে এই লজিকের কারণে মন্দিরের ক্ষেত্রে তাদের যে দৃষ্টিভঙ্গি সেটাও অনেকটা বদলে গেল। সেখানে কিন্তু এই রকমের মন্দির দেখলেই ভেঙে সেখান থেকে সম্পদ লুণ্ঠন করে নিচ্ছি, ব্যাপারটা এরকম দাঁড়ালোই না। মন্দির ভাঙেননি তা নয়। আমরা যখন মন্দির ভাঙার ইয়েগুলো দেখি, মানে সময়কাল এবং তার যে ভৌগোলিক অবস্থান যদি দেখি, চমৎকার একটা ম্যাপ আছে রিচার্ড এটনের ওই প্রবন্ধে, সেগুলোতে দেখবেন যে ওই সময়টাতে সাম্রাজ্যের যেটা সীমান্ত, সেই সীমান্তে এই ধরনের ঘটনা ঘটেছে। কেন ঘটছে এটার কারণ বুঝতে গেলে আমাদেরকে আরেকটু আগে পিছিয়ে বা আরেকটু পিছিয়ে যেতে হবে, যখন থেকে আমরা মন্দিরের উত্থান দেখতে পাবো। আর্লি মেডিয়েভেলে বা আদি মধ্যযুগে মন্দিরের উত্থান ঘটছে। তার আগে পর্যন্ত তো বৈদিক মানে তো হচ্ছে কেবলমাত্র স্যাক্রিফাইস, যজ্ঞানুষ্ঠান। সেখানে তো কোনো মন্দিরের গল্প নেই। মন্দির একদিকে এই ধরনের বিষ্ণু শিব এদেরকে কেন্দ্র করে, অন্যদিকে বিষ্ণু এবং শিবকে ভক্তিভরে পূজা করবার যে ট্রেডিশন সাউথ ইন্ডিয়াতে শুরু হচ্ছে, দুটোর মেলবন্ধনে আমরা ইনস্টিটিউশন, অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, টেম্পল, রাইজ অফ টেম্পল দেখতে পাচ্ছি আদি মধ্যযুগ থেকে। এবং সেই সময়টাতে রাজারাও তাদের যে অথরিটি, তাদের যে মানে তাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে মন্দিরগুলোকে খুব গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন। এমনি চারটে খুব বড় বড় মন্দিরের কথা ভেবে দেখুন, দশাশই চেহারা। 1, তাঞ্জাভুরের রাজরাজ মন্দির। 2, কোণারকের সূর্য মন্দির। 3, জগন্নাথ মন্দির। আর 4, মহাকাল মন্দির অর্থাৎ খাজুরাহের মন্দির। এই মন্দিরগুলোকে যদি আমরা কল্পনা করি, দেখবো যে প্রায় একই সময়তে তৈরি হচ্ছে, একাদশ শতকের একটু আশেপাশে। এবং এই সময়টাতে রাজারা পেট্রন হিসেবে এগিয়ে আসছেন মন্দির প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে। মন্দিরগুলো তাদের মানে একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, দেশের মানুষকে তিনি কিছু বলতে চাইছেন এই মন্দিরগুলোর মধ্যে দিয়ে। ফলে খুব স্বাভাবিকভাবেই যখন রাজারা নিজেদের মধ্যে মারামারি করছেন, তখন মন্দিরগুলো একটা গুরুত্বপূর্ণ টার্গেট হয়ে যাচ্ছে। এবং মুসলিমরাই কেবলমাত্র হিন্দুদের মন্দির ভেঙেছে, গল্পটা একেবারেই এরকম নয়। রিচার্ড ডেভিস বলে আরেকজন ঐতিহাসিক, তিনি দেখিয়েছিলেন যে মানে এই ঘটনাটা, মন্দির ভেঙে ফেলা, মন্দিরের কোনো একটা উপাস্য দেবতার মূর্তি গিয়ে নিজের রাজ্যে বসিয়ে দেওয়া, এই রকমের ঘটনা আকছার এই আদি মধ্যযুগে ঘটেছে। চালুক্যদের মূর্তি তুলে নিয়ে পল্লব নিজের রাজ্যে চলে গেছেন, পল্লব রাজা। চালুক্যদের মূর্তি তুলে নিয়ে চোল রাজা নিজের রাজ্যে চলে গেছেন। রাষ্ট্রকূট রাজা তিনি প্রতিহার রাজ্য থেকে তুলে এনে মূর্তি নিজের মন্দিরে বসিয়েছেন। এরকম আকছার ঘটনা আমরা দেখতে পাই। তার কারণ এখানে ওই যে ইষ্ট দেবতা, রাজার যে ইষ্ট দেবতা, তার যে মন্দির, তার একটা আলাদা সিগনিফিকেন্স আছে। আর আমি যদি এক বিজেতা হিসেবে আমার শত্রুপক্ষের যে মানে ভ্যালিডিটি যে জায়গা থেকে আসে, সেটাকে যদি ধ্বংস করতে পারি, তাহলে সেই রাজার ক্ষমতার ওপরে যে অধিকার, সেটাই নষ্ট করে দেওয়া যাবে। এবং এই লজিক, যেটা আদি মধ্যযুগে একজন হিন্দু রাজা আরেকজন হিন্দু রাজার বিরুদ্ধে ব্যবহার করেছেন, সেই একই লজিক আমরা মধ্যযুগেও দেখতে পাই। প্রশ্নটা হলো, প্রাচীনকালে অথবা মধ্যযুগে যদি অন্যায় ঘটে থাকে, সেই অন্যায় কি আজকের দিনে আমরা বদলাতে পারি? সেই অন্যায়কে বদলাতে গিয়ে কি আমরা আরেকটা অন্যায়ের জন্ম দিচ্ছি না? এই প্রশ্নটা আমাদের সবার মধ্যে থাক। 1991 সালে বাবরি মসজিদ ভেঙে যাওয়ার পরে একটা রিলিজিয়াস স্পেস অ্যাক্ট তৈরি হয়েছিল। রাম জন্মভূমির যে ভার্ডিক্ট এলো 1919 সালে, সেটার বিরুদ্ধে ফালি নরিম্যান, যিনি আরেকজন বিচারপতি ছিলেন রিটায়ার্ড, তিনি বলেছিলেন যে এটা ওই অ্যাক্টের বিরুদ্ধে যায় এবং এটা আমাদের যে ধর্মনিরপেক্ষতার আদর্শ তার বিরুদ্ধে যায়। নরিম্যানের যে বক্তব্য সেটা নেটে মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল, একটু দেখে নেবেন। আমার এটাই প্রশ্ন থাকবে যে ইতিহাসে যদি একটা কোনো ভুল হয়ে গিয়ে থাকে, ভবিষ্যতে সেটাকে বদলানোর কোনো সুযোগ সম্ভবত থাকে না। থাকে কি?
এখানেই আমি শেষ করলাম।